নমস্কার। আজ কলকাতা হাইকোর্ট শুভেন্দু অধিকারী পরিবারের বিরুদ্ধে একটি রায় ঘোষণা করেছে। জানেন, কাঁথি পুরসভার দুর্নীতি নিয়ে সেই রায়। জানেন না? কি করে জানবেন? যতগুলো নিউজ চ্যানেল আছে কেউ তো বললই না সারাদিনে। জানবেন কিভাবে? কয়েকদিন আগে, অর্থাৎ যেদিন আমাদের দ্বিতীয় দফার ভোট হয়, সারা দেশ জুড়ে প্রায় 7-8% ভোট কম পড়ল। আপনি জানতেন? জানলেন না। কিন্তু কি জানলেন? সন্দেশখালিতে দেশি 6টা পিস্তল উদ্ধার হয়েছে এবং ওই 1 পেটি না 2 পেটি বোমা উদ্ধার হয়েছে। সেটা সারাদিন ধরে আপনারা দেখলেন বা নিউজ চ্যানেলগুলো দেখালো। কিন্তু সারা দেশে যে ভোট শতাংশ এত % কমে গেল, কেন হলো? এ নিয়ে না কোনো বিশ্লেষণ, না কোনো রাজনৈতিক মহলের যেসব হয়, কিচ্ছু হলো না। কেন বলুন তো? সুতরাং ভাবতে হবে এই মিডিয়াগুলোর বিরুদ্ধেও এবার সময় এসেছে। এই প্রত্যেকটাকে বলা হয় গদি মিডিয়া। ওদের অবশ্য খুব রাগ এই পার্টিকুলার গদি মিডিয়া কথাটার, কিন্তু বিষয়বস্তু তো তাই। আপনি যদি সারা দেশের হিসেবে লক্ষ্য করেন, মানে যারা বলে আমরা ন্যাশনাল চ্যানেল, সেই ন্যাশনাল চ্যানেলগুলো লক্ষ্য করুন, সারাদিন মোদির স্তুতি গাইছে, সারাদিন মোদির স্তুতি গাইছে। না হলে ভাবুন না, এই রাজ্যের চ্যানেলগুলোর মূল লক্ষ্য দেখবেন একটা মুখ্যমন্ত্রীর চেয়েও একটা বিরোধী দলের নেতার বক্তব্যটা এত হাইলাইট করে তুলে ধরে। কেন? কেন? এর প্রথম এবং প্রধান কারণ হচ্ছে সব কিছুই বিক্রি টাকার কাছে। একটা মিডিয়া হাউস চালানো সত্যিই খুব কঠিন ব্যাপার আজকের দিনে। সেখানে তাদের নির্ভর করতে হয় অ্যাডের ওপর। কিন্তু এই সব কিছু ছাড়াও যদি শুধুমাত্র একটি দলের গুণগান গাইলেই কোনো অ্যাডের উপর নির্ভর নয়, ওয়ার্কারদের সময় মতো বেতন দেওয়া যায়, শুধু একটু বিজেপির গুণগান করলেই যদি পাওয়া যায়, কেন চ্যানেলগুলো করবে না বলুন তো আপনি? আজ কলকাতা হাইকোর্ট অনেক দিনের পুরানো একটা মামলা, যেখানে শুভেন্দু অধিকারীর দাদা কৃষ্ণেন্দু অধিকারী, অর্থাৎ বড়দা যিনি, তিনি কাঁথি পুরসভার বাতিস্তম্ভ লাগিয়েছিলেন এবং সেই বাতিস্তম্ভ লাগানোকে নিয়ে 160 ধারায় তৎকালীন এগরার এসডিপিও ওনাকে আইটি ফাইল রিটার্ন সাবমিট করতে বলেন। উনি কি করেন? দাদা যেহেতু বড়দা, মানে মেজদা যেহেতু পার্টির সব, তাই উনি এসডিপিওর বিরুদ্ধেই কোর্টে চলে যান। এবং সেই সময় খুব অদ্ভুতভাবে, মানে কীরকম ক্যালকুলেশন মিলে যায় দেখুন। সেই সময় বিচারপতি, মানে কার ঘরে মামলা হয় না, বিচারক অভিজিৎ গাঙ্গুলি। কানেকশনটা কিন্তু সেদিন থেকে তৈরি, আপনি ভাবুন একবার। অভিজিৎ গাঙ্গুলি তখন নাকচ করে দিয়ে এগরা এসডিপিওর বিরুদ্ধেই 5 কোটি টাকার একটা মামলা করেন। কেন? যে শুধুমাত্র হ্যারাসমেন্টের জন্য। পরবর্তীকালে আমরা দেখলাম তিনি ভগবান হয়ে গেলেন, সাধারণ মানুষের কাছে বিরাট ভগবান হয়ে গেলেন। আরও পরবর্তীকালে চাকরি ছেড়ে দিলেন, মানে বিচারপতি থেকে বেরিয়ে এলেন। তমলুক লোকসভা আসন থেকে বিজেপির হয়ে বর্তমানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কানেকশনটা কিন্তু সেদিনের ছিল, বুঝতে হবে। সুতরাং সেদিন থেকেই উনি শুভেন্দুর হয়ে লড়ছেন, আজকের নয় বিষয়টা। সেদিন তার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে গেছিল রাজ্য সরকার এবং আজকে তার রায়দান। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় বাবুর নেতৃত্বে এসডিপিও কোনো কিছু দিতে হবে না, মানে এরাই মিথ্যে বলা হয়েছে। আপনি ভাবুন শুধু একবার। সুতরাং এই যে বিচারপতি আজকে তমলুকে দাঁড়িয়েছেন, তমলুকে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন। আমি সেদিনই ওই অঞ্চলের সুতাহাটা অঞ্চলে গেছিলাম এবং সুতাহাটা অঞ্চলে শুনলাম উনি বলছেন যে এই তৃণমূল সরকারকে উপড়ে ফেলতে হবে, ফেলে দেওয়া উচিত। নিশ্চয়ই, এত দুর্নীতি তৃণমূলের, বালি, কয়লা, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি। সত্যিই তো, প্রয়োজনে অন্য কেউ আসুক, যে সরকার ভালো চালাবে। কিন্তু ওই মানুষটি যে যে প্রথম থেকেই মিডিয়া খিড় খেয়েছেন এবং আজকেও উনি এলাকায় এলাকায় ঘুরে শুধুমাত্র মানে নিজের তো কোনো ক্ষমতা নেই, এটা বোঝাই যাচ্ছে, শুধুমাত্র শুভেন্দু অধিকারীর বলে বলিয়ান হয়ে যা নয় তাই বলে যাচ্ছেন।
দেখুন, আমার কিছু বক্তব্য নেই, আমার একটাই বক্তব্য, আগামী দিন মানুষ এটাকে কতটা মেনে নেবে। এবং এক শ্রেণীর মিডিয়া, আমার মূলত আজকের বক্তব্য মিডিয়াকে নিয়েই, এক শ্রেণীর মিডিয়া ওনারা প্রথম থেকেই একটা টার্গেট করে নেন যে আজকে কি নিয়ে খবর করব, তাহলে মানুষ দেখবে। যেমন আমরা দেখলাম লাগাতার 3 দিন 4 দিন ধরে সন্দেশখালিতে, মানে ওই আগের কথা বলছি না, সন্দেশখালিতে বোমা উদ্ধার হয়েছে, এই বোমা এই পিস্তল কারা রেখেছে, কি শেখ শাহজাহানের লোকেরা কিনা, এই সেই নিয়ে প্রচুর নাটক। সেখানে কেন্দ্রীয় টিম গেল, এই হলো সেই হলো, কত নাটক। দেশ জুড়ে যখন মণিপুর জ্বলছিল, খবর পেয়েছিলেন? পাননি। কেন? কারণ মিডিয়া আপনাকে দেখায়নি। আপনি সেটাই জানবেন না যেটা আপনাকে দেখানো হবে। এখন সমস্যা হচ্ছে সাধারণ মানুষ এই খবরগুলো পাবে কিভাবে। দেখুন, সাধারণ মানুষের অনেক বড় জ্বালা। সাধারণ মানুষকে এই খবরগুলো জানতে গেলে বর্তমানে ইন্টারনেটের সহায়তা নিতে হবে। আজকের দিনেও দাঁড়িয়েও অনেক সংস্থা আছে যারা সত্য খবরটা পরিবেশন করতে চায় এবং সব ধরনের খবর সমান গুরুত্ব দিয়ে পরিবেশন করতে চায়। কিন্তু এই ধরনের যে মিডিয়া, মানে জি বলুন, এবিপি গোষ্ঠী বলুন, রিপাবলিক গোষ্ঠী বলুন, আমি একদম নাম করেই বলছি, আমার কোনো অসুবিধা নেই, এদের মূল লক্ষ্যই কিন্তু মোদির স্তুতি গাওয়া। সকাল থেকে মোদি কি ভালো করছে কি খারাপ করছে। লক্ষ্য করুন, আমি রাস্তায় যাচ্ছি, বড় বড় মোদির ছবি আর ব্যানার লাগানো আছে, সেখানে দেখতে পাচ্ছি কি, এবার ভারত হবে বিশ্বের সেমিকন্ডাক্টর হাব। বাস, সমস্ত চ্যানেলগুলো এই নিয়ে বসে পড়লো। ভারত লাস্ট 10 বছরে কি হয়েছে আমরা দেখলাম। লাস্ট 10 বছরে আমরা 10 বছরের আগে চীন থেকে আমাদের এত % আমদানি হতো, আজকে চীনের থেকে আমরা আমদানি কমিয়ে দিয়েছি। বাবা, সত্যি ভালো। আমদানি কমিয়ে যদি দেশীয় পণ্য নিজের দেশেই উৎপাদন করতে পারি, প্রয়োজনে রপ্তানি করতে পারি, সেটা তো ডেফিনেটলি ভালো গুড। শুধুমাত্র চীনের থেকে আমদানি কমিয়ে দিলাম, এই খবরটা সামনে তুলে ধরা হলো, কিন্তু বিশ্বের আরও বিভিন্ন দেশ থেকে যে আমাদের আমদানি করতে হচ্ছে সেগুলো কিন্তু তুলে ধরা হলো না। সুতরাং চীনকে শুধুমাত্র টার্গেট করা হলো এক্ষেত্রে, মানে চীনকে দেখিয়ে বাকি সাধারণ মানুষকে ব্রেনটা ওয়াশ করে ফেলা হলো। তারপরে কি, আমরা বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি বিশ্বের 5ম অর্থনীতির দেশ ভারত হয়ে গেছে। মিডিয়াগুলো ঘোষণা করছে এবং মানুষও খুব লাফাচ্ছে। আমাকে কয়েকদিন আগেই আমার একজন বলছে, আরে দেখো না, ভারত দেখলে আমরা এমনি 5ম অর্থনীতির দেশ, আর কদিন পর 4র্থ 3য় হয়ে যাব। শুধু আমার একটাই প্রশ্ন, সব ঠিক আছে, বিশ্বের 5ম অর্থনীতির দেশ অর্থাৎ ভারত অর্থনীতিতে 5 নম্বরে, কিন্তু এই টাকাটা কাদের কাছে আছে? টাকাটা কাদের কাছে আছে? সাধারণ মানুষের কাছে টাকা আছে? 1000 টাকা প্রায় গ্যাসের দাম, 100 টাকা পেট্রোল, কাদের কাছে টাকা আছে? টাকাটা কিন্তু গুটি কতক মানুষের হাতে, ভারতের প্রায় 90% টাকা। ভাবুন, ভারতবর্ষের 1% মানুষের কাছে 90% সম্পত্তি, একবার ভাবা যায়। সুতরাং এর ফলে কি হচ্ছে, বড়লোক মানে যারা বিত্তশালী তারা আরও ধনী হচ্ছে এবং গরিব ক্রমশ আরও গরিব হচ্ছে। 5ম অর্থনীতির দেশ, সত্যিই খুব ঝাঁচকচকে সব কিছু দেখবেন, একদম বড় বড় বিল্ডিং, বড় বড় এসি লাগানো, যে কোনো শোরুম, সেটা ইলেকট্রনিক্স হোক, সেটা জামা কাপড়েরই হোক, সেটা গাড়ির হোক, সেটা ব্যাংকগুলো বলুন, কিন্তু আলটিমেট সাধারণ মানুষ কিন্তু যেই তিমিরে সেখানেই পড়ে রয়েছে। সত্যি কি এমন অর্থনীতি আমরা চেয়েছিলাম? নাকি আগামী দিনে ভারত সেমিকন্ডাক্টর হাব হলে বিত্তশালী আরও বিত্তশালী হবে, গরিব আরও পিছিয়ে পড়বে? একবার লক্ষ্য করুন, এই মে দিবসে আজ থেকে কয়েক বছর আগে, মানে বেশ কিছু বছর আগে 8 ঘন্টা কাজের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ জানিয়েছিলেন। আজকের দিনে সম্ভব? কোনো কর্মচারী কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে গিয়ে বলতে পারবে? সেখানে কোনো ইউনিয়ন করতে পারে? প্রথমত নেই। যত মাল্টিন্যাশনাল কোম্পানি আছে সেখানে কোনো ইউনিয়ন আছে? নেই। তাদেরকে গরুর মতো, গাধার মতো
12 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা খাটানো হয়। কেন? কারণ এই চাকরিটা চলে গেলে কালকে আরও একটা চাকরি জোগাড় করা সত্যিই আজকের দিনে ভারতবর্ষে খুব অসম্ভব। মুখে আমরা বলছি আমরা পঞ্চম অর্থনীতির দেশ, ভারত সেমিকন্ডাক্টর হাব হবে, ভারত সামরিক শক্তিতে অনেক স্ট্রং, অথচ ক্ষুধাসূচকে আমরা বাংলাদেশ পাকিস্তানের চেয়ে পিছনে। কি অদ্ভুত অবস্থায় আছি। মানে ভারতে যত মানুষ না খেতে পেয়ে থাকে, এর চেয়ে এগিয়ে পাকিস্তান বাংলাদেশ আছে। মানে বাংলাদেশে অত মানুষ না খেয়ে থাকে না, পাকিস্তানে অত মানুষ না খেয়ে থাকে না। ফ্রিডম ইন্ডেক্সে আমরা পিছিয়ে। ফ্রিডম ইন্ডেক্স কথার অর্থ যে এখানে ফ্রিলি বা অর্থাৎ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে না, সেখানে আমরা 150 পিছিয়ে পেরিয়ে গেছি। ভাবুন একবার কোথায় আছি। পঞ্চম অর্থনীতির দেশ হবে ভারত। রাম মন্দির হয়ে গেল, মানে যেই যে ইস্যুগুলোকে নিয়ে বিজেপি এবারে ভোটটা করতে চেয়েছে, 370 ধারা, এরপরেও কিন্তু ভোট বাক্সে ফল অন্য কথা বলছে। তাই মিডিয়ার উচিত সত্য কথাগুলো তুলে ধরা, কোথায় কি খামতি আছে। এবং আমার তো মনে হয় চতুর্থ স্তম্ভ, সেই খামতিটাই তো তুলে ধরা উচিত, যাতে সরকার সেদিকে নজর দিয়ে আরও ভালো করে কাজ করতে পারে। কিন্তু তা নয়, সরকার কিছু একটা করলেই তখন সেটা হয়ে যায় মোদির মাস্টার স্ট্রোক। সমস্যা হলো আমাদের এখানে। তাই আজ থেকে মনে রাখবেন, লড়াইটা শুধু মাত্র এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে নয়, লড়াইটা শুধুমাত্র এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে নয়, লড়াইটা এক শ্রেণীর এই মিডিয়ার বিরুদ্ধেও। যেই মিডিয়াগুলো আপনাকে জানতে দেয় না, আপনাকে শিখতে দেয় না, আপনাকে বুঝতে দেয় না, আর আজকের দিনে জানতে না দেওয়া, শিখতে না দেওয়া, এটাও কিন্তু এক ধরনের অন্যায়। তাই ক্রমশ অন্যায় করে চলেছে এই ধরনের মিডিয়াগুলো, যারা ঝাঁ চকচকে খবর পরিবেশন করে। খবর হচ্ছে, তার সঙ্গে ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে, আমাদের কিচ্ছু নেই। দেখুন, আমরা এসব পারিও না তৈরি করতে। আমরা মানুষের কথাটা বলি। আজ 50 টাকা কিলো চালের দাম, আমরা এই কথাটা বলি। আজকে 25 থেকে 28 টাকা কিলো আলুর দাম, আমরা এই কথাটা বলি। আজকে 1000 টাকা গ্যাসের দাম, আমরা এই কথাটা বলি। বাসে উঠলে 20 কিলোমিটার 30 কিলোমিটার যেতে গেলে 40 টাকা 50 টাকা ভাড়া লাগে, আমরা এই কথাটা বলি। জায়গায় জায়গায় মেট্রো হচ্ছে, আরবান শ্রেণী এই মেট্রো উপভোগ করছে। কিন্তু আপনি ভাবুন তো, কলকাতার গ্রিন লাইন হলো, ব্লু লাইন তো আছিলই, পার্পেল লাইন হবে, আজ অরেঞ্জ লাইন হবে, কিন্তু কেন পুরুলিয়ার একটা প্রান্তিক মানুষ এই ফেসিলিটিটা পাবেন না? উনিও তো ট্যাক্স পে করেন। কেন বাঁকুড়ার জঙ্গলমহলের কিংবা ঝাড়গ্রামের জঙ্গলমহলের একটা মানুষ, তারা আজও জল আনতে কিলোমিটার পর হাঁটতে হয়? কেন তাদের ওখানে ন্যূনতম বিদ্যুতের ব্যবস্থা আজও পৌঁছায়নি? অথচ শহরগুলোতে হ্যাঁ মেট্রো হচ্ছে। আপনি বলবেন তাহলে কি শহরের উন্নয়ন প্রয়োজন? না, ডেফিনেটলি উন্নয়ন প্রয়োজন, সে সঙ্গে গ্রাম উন্নয়নের উপরে জোর দেওয়া উচিত। কোথায় কোথায় কয়েকটা জায়গায় ঢালাই রাস্তা, পিচ রাস্তা করে দিলেই উন্নয়ন হয়ে যায়? সার্বিকভাবে উন্নয়ন কই? আজ এ রাজ্য সরকার প্রত্যেকটা গৃহবধূকে 1000 টাকা 1200 টাকা দিলেই উন্নয়ন হয়ে যায়? কি হয় 1000 টাকায়? আপনি বলবেন অন্য সরকার তো তাও দিচ্ছে না। কথাটা ঠিক, দিচ্ছে, ধন্যবাদ, কিন্তু কর্মসংস্থান চাই। যেমন রাজ্য সরকার এই কর্মসংস্থানে ব্যাপকভাবে পিছিয়ে, মানে ব্যর্থ বলা যায়, একইভাবে কেন্দ্রীয় সরকারও ব্যর্থ। এই দুই সরকার নিজেদের মতো করে সরকার চালাচ্ছে, কোথাও সাধারণ মানুষের কথা ভাবার নেই। কেন্দ্রীয় সরকার তো প্রথম থেকেই বলছি অনেক বড় ফ্যাসিস্ট, যারা সাধারণ মানুষের 100 দিনের টাকা দেয় না, আবাস যোজনার টাকা দিচ্ছে না, পিএম কেয়ার ফান্ডের আপনি চাইলেও কোনোদিন রিভিউ করতে পারবেন না। কি অদ্ভুত জায়গায় আমরা পড়ে আছি, ভাবুন একবার। আর এই সমস্তগুলো নিয়ে কখনোই মিডিয়া আপনাকে চোখে আঙুল দিয়ে দেখাবে না। কখনোই মিডিয়া বলবে না যে এই কর্পোরেটের যুগে সরকারি স্কুলগুলো ধুঁকতে বসেছে, অথচ জায়গায় জায়গায় ঝাঁ চকচকে কাঁচ লাগানো প্রতিদিন নিত্য নতুনভাবে স্কুল তৈরি হচ্ছে।
সেইগুলোকে আপনাকে বলবে। কিন্তু মিডিয়া বলবে না যে ওখানে স্কুলটা মাস্টার আছে কিন্তু ছাত্র নেই, কয়েকদিন পর হয়তো মাস্টারও নেই। এই যে 26,000 লোকের হাইকোর্ট বসিয়ে দিল, 26,000 শিক্ষককে হাইকোর্ট বসিয়ে দিল, হয়তো মাস্টারও নেই, স্কুল চলবে। এগুলো কখনো মিডিয়া আপনাকে বলবে না। মিডিয়া আপনাকে বলবে না যে আজও পুরুলিয়ার একটা গৃহবধূকে দূরে কুয়ো থেকে বা ইদারা থেকে জল তুলতে হয়, আপনাকে বলবে না। মিডিয়া কি দেখাবে? স্বচ্ছ জলধারা এদেশে। কি অদ্ভুত, কি অদ্ভুত পরিস্থিতি। অর্থাৎ মিডিয়া সেই খবরটাই পরিবেশন করবে, সে যে খবরটা সরকার করতে বলে। তাই আমার মনে হয় ভোট তো আপনারা ডেফিনেটলি দেবেন, সব কিছুর বিরুদ্ধেই ভোট দেবেন, মিডিয়ার কথাটাও একবার চিন্তা করে ভোট দেবেন। আদতে কতটা প্রাসঙ্গিক আজকের দিনে আমাদের এই মিডিয়া। বাকি সবাই ভালো থাকবেন। আজকের মতো চললাম, আবার আগামী দিন দেখা হবে।